আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে রান্না করব চিতল মাছ। চিতল মাছটার পেটের দিকটা রান্না করব, পিঠের দিকটা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। কাবাব করব, কাবাব কারি যেটাকে বলে, কাবাব করে কারি করব। তো এই তো চিতল মাছটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি বেশ ভালো সাইজেরই ছিল, ছোট না, অনেক বড়, মানে বড় মানুষের পা থেকে হাঁটুর উপরে রান পর্যন্ত এই টাইপের আর কি। তো এই তো কাবাবের জন্য নিয়েছি পিঠের পুরাটাই কাবাবের জন্য নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে, আর বাকিটা কেটে নিয়েছি। এই যে পেটের দিক, এগুলা রান্না করব। তো রান্নার জন্য এটাই আজকে রেডি করব। দেখতেই পাচ্ছেন পুরাটা পেটের যা ছিল সব, আর মাথা সহ। তারপর মাছগুলোকে হলুদ আর লবণ মেখে একটা কড়াইতে তেল গরম করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার ভাজা এক পার্ট শেষ, বাকিগুলো আমি আবার ভাজতে দিব। ভাজা মানে কি একদম কড়া ভাজি করব না, এপিট ওপিট করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার একবার ভাজা হয়ে গেছে এক পোর্শন। তো বাকিগুলো আমি দিয়ে দিব, দিয়ে সেমভাবে ভেজে নিব। একদম লাল লালও করব না, আবার হালকাও রাখবো না, মিডিয়াম একটা ভাজি করব। বাকিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, কারণ কাবাবের জন্য পেট থেকে মাংস বের করা যায় না, পিঠ থেকেই যতটুকু বের করা যায়। সো পিঠ থেকে আমি সম্পূর্ণ পিঠ থেকেই মাছ কাটা ছাড়ে আলাদা করে রেখে দিয়েছি। আমি এটাও আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করলাম না করলাম। আর এই পেট যা ছিল তা আমি মানে রান্না করে নিব, একদম মাখা মাখা ভুনা করব আর কি। তো তারপরে তো বাকি আরও কিছু মাছ রয়ে গিয়েছে, 3 বারে ভাজি হয়েছে। মাছটা মোটামুটি ভালো বড় ছিল, সো সেজন্য মাছের টুকরাও অনেক বেশি হয়েছে। আর একসাথে গাদাগাদি করে দিয়ে মাছ ভাজতে গেলে মাছ একদম ভেঙে যায়, লাগা লাগা হয়ে যায়, কড়াইয়ের সাথে মাছের সাথে মাছ লেগে যায়, ভাজিটা সুন্দর হয় না। সেজন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে জায়গা রেখে রেখে ভাজতেছি। তো এই তো এগুলা ভাজার পরে আছে লেজ, আছে মাথা, ওগুলাও ভেজে নিব। তো এগুলো আগে ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছ ভাজিটার মধ্যে আদা রসুন বাটাও দিয়ে ভাজি করতে পারেন। আমার সময় ছিল না, প্লাস আমি আসলে সত্যি কথা বলতে ভুলেও গিয়েছিলাম। ভাজি অলমোস্ট যখন শেষ হয়ে আসছে তখন আমার মনে হয়েছে যে আমি আদা রসুন বাটা দিয়ে নিই, ওটা দিলে আর একটু বেশি মজা হতো। বাট নর্মালি এভাবেও করা যায়, মেজরিটি মানুষ নর্মালি এভাবেই ভাজে, হলুদ আর লবণ দিয়ে। মরিচও দেয় না অনেকে, কারণ রান্নার মধ্যে তো মরিচ থাকবে সেজন্য। সো এটা কোনো ব্যাপার না যে আদা রসুন বাটা দেই নাই, এটা আপনার পছন্দ মতো, কেউ দেয় কেউ দেয় না। আমি দেই, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, নাইলে আমিও দিয়ে দিতাম। তো ভুলে গেলেও যে তরকারিটা খুব একটা খারাপ হয়েছে তা না, ভালোই মজা হয়েছিল, খেতে ভালোই লাগলো। তো এই তো আমার মাছগুলো একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে। আর চিতল মাছ চামড়া সহ, তো এই জন্য যতই আপনার কড়াই তেলা থাকুক না কেন, যতই আপনার কড়াইতে তেলানি থাকুক না কেন, একটু হলেও লাগবে, কারণ চামড়া একটু লেগে যায়। এটা আসলে ফ্রাই প্যানের মধ্যেও লাগে, এটা যে এই কড়াইতে লাগতেছে তা না, ফ্রাই প্যানের মধ্যেও অনেক সময় লেগে যায়। সো এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর অবশ্যই তেলালা কড়াইতে মাছ ভাজতে হবে, যে কড়াইতে তেলানি আছে সে কড়াইতেই মাছ ভাজতে হবে। তো এই তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নিব এক এক করে। সবগুলোকে তুলে আমি একটা প্লেটে রাখবো, যে প্লেটের মধ্যে সব মাছগুলো ভেজে তুলেছি ওই প্লেটের মধ্যেই রেখে দিব। তো এখন আমার এগুলো তোলা হয়ে গিয়েছে। এখন আমি লেজ, মাথা আর একটা কানের টুকরা আগের ইয়াতে ভেজেছিলাম, এখন এটাতে দিয়ে দিব বাকিগুলা। আর লেজ দিব আর মাথাটা দিয়ে এগুলাকেও এপিট ওপিট করে নিব। মাথাটা ভাজতে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো একটু, মাথা ভাজতে যে তেল ছিটকে পুরা হাতে পড়ে অনেকখানি জায়গা হাতে জ্বলে গিয়েছে।
বাট কিছু করার নাই, খাইতে তো হবে, মজা করে রান্না তো করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের জন্য রান্না তো আমার রেডি করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। আপনারা তো আমার রান্না পছন্দ করেন, অনেকেই ইনবক্সের মধ্যে নক দেন যে আমার রান্না আপনাদের পছন্দ হয়, একদম ঘরোয়া স্টাইলে আমি রান্না করি, আমি শো অফ করি না, আমার যা আছে তা দিয়ে আমি রান্না করি, যেভাবে রান্না করতেছি আপনাদের মনে হয় যে এটা ডেইলি লাইফ ব্লগ এরকমই হওয়া উচিত। আপনাদের কত কত মেসেজ আসে ইনবক্সে, তো এগুলোর থেকে আসলে ইন্সপায়ার হয়ে আমি রান্না আপনাদের সাথে শেয়ার করতেই হয়। মাঝে মাঝে চিন্তা করি যে থাক আজকে দিব না, থাক আর দিব না, কিন্তু এই আপনাদের কথা চিন্তা করে আমার দিতে হয়। মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, কারণ আমি তখন বাবা বাড়িতে ছিলাম। ইভেন এই রান্নাটাও আমার বাবা বাড়িতেই করা। সো ওই সময় আসলে ওখানে টাইম দিতে, যে পেজে টাইম দিতে পারি নাই, আপনাদেরকে নতুন নতুন রান্না দেখাতে পারি নাই। কিন্তু দুই একটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। সিলেটেও সাতকরার গরুর মাংসটা তো সিলেটের ঐতিহ্য। তারপরে এই রান্নাটাও আমি সিলেটে করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তখন আমি আসলে এটা দিতে পারি নাই, এখন আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখে নিন। এবং কীরকম লাগলো, ভালো খারাপ, আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমার সাথে সব সময় এভাবেই থাকবেন, কারণ আপনারা ছাড়া আমি আসলে কিছুই না। আর এত যে কষ্ট করি, এত কিছু করি, সব আপনাদের জন্যই করি। তো যাই হোক, আমি এখন তরকারিটা রান্নার জন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর মরিচ ফালি দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা একটু ঘন ঘন করে রান্না করতে হবে। সো ঘন তো আর এমনি এমনি হয়ে যায় না, মশলা লাগে পর্যাপ্ত পরিমাণে। মশলা একটু বেশি হলে গ্রেভিটা একটু বেশি হয়। সো আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে ব্রাউন না হয়ে যায়। তো যেটা বলছিলাম, আপনাদের জন্যই আমি এতটুকু, আর আপনাদের জন্যই আমার এত কষ্ট করা। নাইলে আমি প্রত্যেক দিন আমার মতো করে আমি রান্না করে একদম শেষ করে শান্তিতে বসে থাকতাম, কিন্তু আপনাদের জন্য আমার রান্না করতে হয়, এগুলা ভিডিও করতে হয়, প্রচুর পরিমাণে সময়ের ব্যাপার আছে। রান্নার পরে আবার ভয়েস ওভার করতে হয় আপনাদের জন্য। সো যাই করি, যতটুকুই করি, সব আপনাদের জন্যই করি। আপনারা আমাকে সাপোর্ট দেন দেখে করি, আপনারা আমার সাথে আছেন দেখে করি। আপনারা যদি আমার সাথে থাকতেন না, আজকে এই অলমোস্ট 50,000 মানুষের ফ্যামিলি আমার হতো না। আপনারা আমার সাথে আছেন দেখেই আমার এতটুকু সম্ভব হয়েছে। 46,000 মানুষের ফ্যামিলি এমনি এমনি হয় নাই, সবার সাপোর্টেই হয়েছে। সো ঠিক এইভাবেই সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমার ভুল ত্রুটি আপনারা আমাকে ধরিয়ে দিবেন, কমেন্ট বক্সে হোক আর মেসেজ বক্সে হোক। আপনারা আমাকে জানাবেন আপনারা কি কি দেখতে চান, কিভাবে কি করলে আপনাদের ভালো লাগবে, আমাকে সব জানাবেন। নিজের মনে করে নির্দ্বিধায় আমাকে বলবেন। অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমি শুধরানোর চেষ্টা করব, এবং আমার আয়ত্তের ভিতরে থাকলে আপনাদের পছন্দ মতো রান্না আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই তো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে, একদম নরমও হয়ে গিয়েছে এবং লাল লালও হয়ে যাচ্ছে। এটা যে পুরোপুরি বেরেস্তার মতো করতে হবে তা না, একটু লাইট ব্রাউন হলেই হয়ে যাবে, কারণ রান্না তো বেশি কালো করলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। সো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে আদা রসুন পেস্টের সাথে একটু পানি মিক্স করে দিয়ে দিব। আদা রসুন পেস্টের সাথে একটু পানি মিক্স করে দিয়ে আমি একটু নেড়ে দিব। মশলাটা সব দিকে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে দিব, যাতে বাকি পেঁয়াজগুলো না জ্বলে যায়। তারপর আমি মশলা দেওয়া শুরু করব। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা জাস্ট স্মেলের জন্য দেওয়া। জিরা গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, রাঁধুনির গরম মশলার গুঁড়া। তারপরে সব একসাথে আমি নেড়ে দিব, সব কিছু আমি একসাথে নেড়ে মিশিয়ে নিব।
তেল ওঠা পর্যন্ত আমি নেড়ে একদম মিশিয়ে ফেলবো। তারপরে তেল উঠে যখন যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। আর আরেকটা কথা, এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটাই আমি ঢাকনা ছাড়াই রান্না করব, কারণ এখানে ঢাকনা ইউজ করার আর দরকার হবে না। মাছগুলো তো ভেজেই নিয়েছি আর মশলাগুলো তো আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো কষানো হতে হতে কষাতে কষাতে তেল উপরে উঠে আসছে যখন, তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। ঠিক এভাবে যখন তেল উঠে আসবে উপরে এবং মশলাগুলা নরম হয়ে যাবে, একদম ভাজা ভাজার মতো হয়ে যাবে, তখনই আমি আমার মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে মশলার সাথে মাছগুলাকে মিশিয়ে নিব। এমন না যে সব মশলার সাথে মাছ মিশতে হবে, যতটুকু মিশানো যায় বাকিটা তো আমি পানি দিয়েই দিব। পানি দেওয়ার আগে হালকা একটু মিশানোর চেষ্টা করব, কিন্তু যদি না মিশানো যায়, মাছ যাতে ভেঙে না যায়, যদি না মিশানো যায় তখন আর দরকার নেই, পানি দিয়েই পরে নাড়া যাবে। তো প্রথমে একটু চেষ্টা করলাম আর কি নাড়ার, মাছ না ভেঙে নাড়ার চেষ্টা করলাম। পরে দেখলাম যে মাছ ভেঙে যেতে পারে, সেজন্য আমি আর নাড়লাম না, পানি দিয়ে দিলাম। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তার মধ্যেও আমার একটা মাছ ভেঙে গিয়েছে, দেখতেই পারছেন আপনারা, নাড়তে যেয়ে মাছ একটা ভেঙে গিয়েছে। মাছের তরকারিতে আসলে মাছ ভাঙলে ওই তরকারিটা আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব খারাপ লাগে। আমি মাছের তরকারিতে মাছ ভাঙা জিনিসটা খুব অপছন্দ করি। তারপরেও আমার হাতে ভেঙে গিয়েছে, কিছু করার নেই, সেজন্য আমি তেমন একটা নাড়তেছি না। কোনো মতে নেড়ে আমি আবারও পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলেছিলাম ওই প্লেটেই পানি নিয়ে দিচ্ছি, কারণ ওই প্লেটের মধ্যে অনেকগুলো তেল লেগে আছে। তো পানি দিয়ে যদি আমি একটু নেড়ে ওই পানিটা দিই, তাহলে আমার ওই তেলটাও অপচয় আর হইল না, সেটাও আমার ইউজ হইল। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে এসে আমি একটু ঢাকনাটা ইউজ করব। ঢাকনা ইউজ করব বলকটা শুধু আসা পর্যন্ত। তো আমার বলক চলে এসেছে এবং ঝোলটাও একটু একটু ঘন এসেছে। এখন আমি আর খুন্তি দিয়ে নাড়ব না, ওই যে মাছ ভাঙার ভয়, আমার মাছ ভাঙা পছন্দ না, সেজন্য আমি একটু ঢুলিয়ে দিলাম, ছালা দিয়ে ঢুলিয়ে দিলাম। তারপরে তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে আসছে। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি একদমই ঢাকনা ইউজ করি নাই, লাস্ট মুহূর্তে শুধু পানিটাতে বলক আনার জন্য ঢাকনাটা দিয়েছি। সেটাকে আসলে ঢাকনা দেয়া বলে না, জাস্ট পানিটার জন্য দিয়েছি, আপনারা না দিলেও পারেন। আমি দিয়েছিলাম শুধু একটু, আমার তাড়াহুড়া ছিল পানিটা বলক আসার জন্য। তো এই তো আমার ধনিয়া পাতাও দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু আলতো হাতে ধনিয়া পাতাটা দেওয়ার পরে তরকারিটাকে একটু নেড়ে দিব, একদমই আলতো হাতে নাড়বো, আমার মাছ যাতে না ভাঙে। যত যাই হোক মাছ ভাঙা যাবে না, একটা ভেঙে গিয়েছে আর ভাঙা যাবে না। সো ওইভাবে হালকা করে নাড়তে হবে। ধনিয়া পাতাগুলোকে একটু শুধু নিচে চুবিয়ে দিলেই চলবে। এই তো আমি পরিবেশন করে নেব। আমার মাছগুলো পরিবেশন করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে এবং তরকারিটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন, সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।